বিচ্ছিন্ন সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো 156 উপজেলায় ভোট গ্রহণ। চলছে গণনা। 12টা পর্যন্ত ভোট পড়েছে 17% জানালো ইসি। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবারের সদস্যের উপর মার্কিন নিষেধাজ্ঞা, রুটিন ওয়ার্ক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইলে এবং আমফানের পরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। রবিনের খবরে আতঙ্কে সাতক্ষীরা উপকূলবাসী। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। তীব্র তাপপ্রবাহে হবিগঞ্জে চুনারুঘাটে নেমে গেছে পানির স্তর। সুপেয় পানির সংকটে চরম ভোগান্তিতে স্থানীয়রা। এবং কিশোরগঞ্জের র্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় আরো 3 সদস্য প্রত্যাহার। হত্যাকাণ্ড বলছে স্বজনরা। সুষ্ঠু বিচার দাবি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। উপজেলা ভোটে চলছে গণনা। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ে। কেন্দ্রগুলোতে সতর্ক পাহারায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সকাল 8টায় 156 উপজেলায় শুরু হয় ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। চলে বিকেল 4টা পর্যন্ত। পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। বৃদ্ধ থেকে তরুণ ভোটাররা সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নিরাপত্তা দেয় র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, তবে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। পার্বত্য জেলা বান্দরবানের লামা ও লাইখাংছড়িতে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় 67টি কেন্দ্রে সকালে শুরু হয় ভোট গ্রহণ। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি পাহাড়িরা। ভোলায় 5 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোলা সদর, দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় স্থানীয়দের। কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। ভোট দিতে আসছি, খুব সুন্দর লাগতেছে, পরিবেশ ভালো। কেন্দ্রে সুন্দর মতন আইসি, পথে কোনো বাধা বিঘ্ন নাই। আর কেন্দ্রে এসেও দেখলাম যে সুস্থ, সব কিছু সুস্থ আছে। কালকে শুনছি নাকি এটা আতঙ্কের মতন, আতঙ্কের অনেক খবরটা আমরা পাইছি। তো ভাইয়া আজকে আমরা ইনশাল্লাহ রাত্রে কোনো কিছু দেখি নাই, সব পরিবেশ ভালোই দেখছি। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানান ধনিয়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। আমাদের ভোটের পরিবেশ এখানে খুব সুন্দর। এখানে 3020 ভোটার। আমাদের নিরাপত্তা ব্যবস্থা, কোস্টগার্ড এবং স্ট্রাইকিং ফোর্স ব্যবস্থা আছে ভালো। যদিও সকালের শুরুতে ভোটার উপস্থিতি একটু কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে তুলনামূলকভাবে ভোটারের সংখ্যা বাড়তেছে। মঙ্গলবার সকালে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। যদিও ভোটার নাম্বার জানতে কেন্দ্রে কেন্দ্রে আগেই আসেন ভোটাররা। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে চলে গণনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা হয়েছে সাংবাদিকদের উপরও। সেই সঙ্গে ভোটারদের কেন্দ্রে আসতে দেওয়া হয়েছে বাধা। কয়েকটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ারও ঘটনা ঘটেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। চট্টগ্রামে হাটহাজারীর জোবরা স্কুল কেন্দ্রে মোটরসাইকেল ও ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষের সময় এজেন্ট অফিসে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হন অন্তত 12 জন। বেলা 11:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন ঘোড়া প্রতীকের এক প্রার্থী। এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমি বাইরেছি, বাইরের পরে এরা এখান থেকে যেগুলি গেছে পিছন থেকে মঙ্গলবার ভোট গ্রহণ শুরুর কিছু সময় পরেই রাজশাহীর দুর্গাপুরে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন 4 জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুরের রামগঞ্জে পশ্চিম কাজিরখিল ভোটকেন্দ্রে আসার সময় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন বাধা প্রদান করে। এ সময় সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 5 জন। আটক করা হয় 6 হামলাকারীকে। রংপুরের মিঠাপুকুরে সঠিবাড়ি ভোট কেন্দ্রে রংপুর 5 আসনের এমপি জাকির হোসেনের ছোট ভাইয়ের নেতৃত্বে 7-8 জনের একটি গ্রুপ জোর করে কেন্দ্রে প্রবেশ করে হেলিকপ্টার মার্কায় জাল ভোট দেয়। এ সময় এমপির ভাইসহ 2 জনকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দড়িকান্দি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের বাইরে থেকে রামদা, ছুরি, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এসব অস্ত্র দিয়ে কেন্দ্রে হট্টগোলের চেষ্টার অভিযোগ এক প্রার্থীর। শরীয়তপুরের জাজিরায় ফরাসি দারুস সুন্না মাদ্রাসা ভোট কেন্দ্রে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রবেশ করলে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা অতর্কিত হামলা করে। এতে 3 সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হয়। এ সময় ভাঙচুর করা হয় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাটোয়া সেরাজিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে মোটরসাইকেল ও আনারস প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেন্দ্র দখলকে ঘিরে আনারস ও ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রীর ভাইয়ের পক্ষে জাল ভোট প্রয়োগ ও ভোট কেন্দ্রে ঢুকে এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চলাকালে মোটরসাইকেল প্রতীকের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের বিরুদ্ধে। এ সময় ভোটারদের গালিগালাজ করারও অভিযোগ ওঠে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, রংপুরের ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, ভোট কেন্দ্রের পরিস্থিতি আমাদের জানাবেন, গণনা কি শুরু হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর বিভাগে 21টি উপজেলায় ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত শেষ হয়েছে। এখন বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। একটি বিষয় জানিয়ে রেখে যে এই রংপুরের 2টি উপজেলা, রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলায় ভোট গণনা শেষ হয়েছে। এখান থেকে আমরা যারা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, আমার সহকর্মীরা যারা ঘুরেছেন, আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে খোঁজ নিয়েছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে রংপুরের যে মিঠাপুকুর উপজেলা রয়েছে সেখানে জাল ভোট দেওয়ার অভিযোগে 8 জনকে আটক করেছিল আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী। এছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। একটি বিষয় জানিয়ে রেখে যে সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট বিকেল 4টা পর্যন্ত শেষ হয়েছে। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি থাকবার কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। তবে আমরা খেয়াল করেছি যে এই রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ এই 2 উপজেলায় পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। আমরা দিনভর এই রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জে ছিলাম, সেখানকার পরিস্থিতি আমরা অনেক ভালো দেখেছি। একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আমরা পীরগঞ্জ কচিমন্নাচা বালিকা বিদ্যালয়ে রয়েছি। সেখানে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মহোদয় সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রয়েছেন। আমরা এখন যুক্ত করতে চাই রংপুর জেলা প্রশাসক মুবাশশির হাসানের সঙ্গে। আমরা তার কাছে জানতে চাই যে সারাদিনের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন ছিল। সেটা তো আমরা বলেই আসছিলাম, ভোটার যে পার্সেন্টেজ, ভোটার যে কাজ সেটি কত ছিল, সব মিলে আপনার কাছে আমরা জানতে চাই যে আজকের এই ভোটের উপস্থিতি এবং ভোট কাজ কত হয়েছে। এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো। আমরা যতগুলো কেন্দ্র ঘুরেছি, মিঠাপুকুর, পীরগঞ্জ, প্রত্যেকটা কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 4টা বাজে, 4:10। তো আমরা আশা করছি যে খুব দ্রুত শেষ হয়ে যাবে কার্যক্রম, তারপরে ভোট গণনা শুরু হবে এবং আমরা খুব তাড়াতাড়ি রেজাল্টও দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার চেয়ে ভালো জানবেন, এই দায়িত্বটা আসলে আপনাদের। আপনারাই দেখবেন কিভাবে কি পরিমাণ ভোটাররা এসছেন, তারা ঠিকমতো দিতে পেরেছেন কিনা। আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমরা এখনো মাঠে আছি এবং আমাদের ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা সকলেই আমরা চেষ্টা করছি বাকি অংশটুকুও যেন খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সম্পন্ন হয়। এখন পর্যন্ত আমার কাছে দুপুর 2টার তথ্য আছে, তো সেটা 20% কাছাকাছি, এরকম দুপুর 2টো। যে আপনি দেখছিলেন, আমরা কথা বলছিলাম রংপুর জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে। এখানকার ভোটারদের দীর্ঘদিনের যে দাবি ছিল একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, সেটি কিন্তু অনেকটা নিশ্চিত করতে পেরেছেন এখানকার প্রশাসন। ধন্যবাদ জি। রফিকুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এবার চট্টগ্রামের ভোট গণনার খবরাখবর জানতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী AK নাজিম। নাজিম, সারাদিন কেমন হলো চট্টগ্রামের ভোট গ্রহণ? গণনা কি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানান। জি, আপনি যেমনটা বলছেন, আসলে সকাল থেকে চট্টগ্রামের যে 3টি উপজেলা রয়েছে সেই 3টি উপজেলায় ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার যে একটি কেন্দ্র রয়েছে জিওগ্রাফি বিশ্ববিদ্যালয়, সেই কেন্দ্রে
আসলে সকাল বেলা 11টার দিকে দুজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর আসলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে তারপর আবার তারা সংঘর্ষে জড়ায়। এতে আসলে আমরা যেটি এসে জেনেছি, চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন চৌধুরী নোমানের ঘোড়ার প্রতীক এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মোটরসাইকেলের প্রতীকের যে SM রাশেদুল আলম, এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাশাপাশি একজন গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনায় আহত হয়েছে 15 জন। পরে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অন্যান্য যেসব উপজেলা, বিশেষ করে ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া নির্বাচন হয়েছিল, সেখানে আসলে পরিস্থিতি সুস্থ ছিল, কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম ছিল। দুপুরবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ফটিকছড়ি পরিদর্শন করেছিলেন। সেখানে তিনি যেমনটি বলেছেন, আসলে গরমের কারণে তীব্র যে তাপদাহ, সেটির কারণে আসলে ভোটার উপস্থিতি কিছুটা কম, সেটি বলেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে ফটিকছড়ি উপজেলা এবং রাঙ্গুনিয়া উপজেলায় সহ কয়েকটি জায়গায় জাল ভোটের সামান্য ঘটনা ঘটেছিল এবং জাল ভোটের একজন বা দুজনকে আটক করা হয়েছিল বলে আমরা জেনেছি। হাটহাজারী উপজেলায় যে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে আসলে তিনজনই আওয়ামী লীগের প্রার্থী, তিনজনই আসলে নির্বাচন করছেন। এখানে একটি কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলোতে মোটামুটি সুস্থভাবে ভোট গ্রহণ করা হয়েছে, কিন্তু ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। আর হচ্ছে যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাউজান উপজেলা নির্বাচন হয়নি, কারণ রাউজান উপজেলায় বিনা ভোটে যারা প্রার্থী, চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, এরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। সে কারণে ওই উপজেলা নির্বাচন হয়নি। এখন ভোট গ্রহণ প্রায় শেষ হয়েছে, কিছুক্ষণ পরে ভোট গ্রহণ গণনা শুরু হবে। এই শুধু আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রামের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী AK নাজিম। ভোট গণনার আরো খবরাখবর নিয়ে যুক্ত হচ্ছেন বগুড়া ও গাজীপুর থেকে যথাক্রমে সহকর্মী সঞ্জু রায় ও নজরুল ইসলাম। শুরুতেই যেতে চাই বগুড়ায়। সঞ্জু, বগুড়ায় কত শতাংশ ভোট পড়েছে আর গণনা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? জুই, ধন্যবাদ আপনাকে। জুই, সারা দেশের ন্যায় বগুড়াতে কিন্তু আজকে দ্বিতীয় দফায় 3টি উপজেলা কাহালু, দুপচাঁচিয়া এবং আদমদীঘিতে সারাদিন বলবো যে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বগুড়ার অধিকাংশ কেন্দ্রেই কিন্তু ইতিমধ্যেই 4টার পরপরই গণনার কার্যক্রম শুরু হয়েছে। তবে আজকে আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় এবং এর পাশে উলট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4টার ঠিক আধা ঘন্টা আগে থেকে এই দুটি কেন্দ্রে কিন্তু হঠাৎ করে শত শত ভোটার কিন্তু এই কেন্দ্রগুলোতে আসতে থাকে। সারাদিন কিন্তু তেমন ভিড় না থাকলেও হঠাৎ এই দুইটি কেন্দ্রে এখন কিন্তু প্রায় কয়েকশো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য কিন্তু অপেক্ষা করছেন। আমার প্রিজাইডিং অফিসারের সাথে কথা হয়েছে, তিনি যেটি বলছেন যে 4টার ভিতরে যারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে তাদের ভোট গ্রহণ কিন্তু অবশ্যই সম্পন্ন করা হবে। এটার জন্য এখন 5টা, 5:30 বাজলেও কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম চলবে। শুধু পুরুষ নয়, পুরুষের পাশাপাশি কিন্তু নারী কেন্দ্রে আপনি যেটি দেখতে পাচ্ছেন জুই, নারী কেন্দ্রে কিন্তু কয়েকশো নারী ভোটার তারা কিন্তু এই শেষ সময়ে এই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। জুই, আসলে আমার দুপুর 2টা পর্যন্ত আমাদের এই নির্বাচনের যিনি রিটার্নিং অফিসার, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম, তার সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছে, দুপুর 2টা পর্যন্ত তাদের কাছে যে গণনার রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী বগুড়া আদমদীঘিতে সর্বোচ্চ 29%, দুপচাঁচিয়ায় 24% এবং সবচেয়ে কম কিন্তু ভোট কাস্ট হয়েছে এই কাহালুতে 20%। তবে এখন যে কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি, এখানে যে ভোটাররা বর্তমান উপস্থিত রয়েছে এবং যে পরিমাণ অন্যান্য কেন্দ্রে শেষ সময়ে ভোটাররা প্রবেশ করেছে, এতে করে কিন্তু সামগ্রিক যে ভোটের যে হার, সে হার কিন্তু আরো বাড়বে। আমরা একটু সরাসরি কথা বলবো 2-1 ভোটারের সাথে যে এই সারাদিন সময় ছিল, ভোট কেন্দ্র ফাঁকা ছিল, এই শেষ সময় তারা ভোট কেন্দ্রে কি মনে করে এবং দেরি হওয়ার কারণটা কি? কারণ হলো ধান ধুন কাটা বলে ওই খেয়ারপুর সুগান ধান আসলে দুলতে আস্তে আস্তে দেরি হয়ে গেল। আমরা খুব চেষ্টা করি সকালে, কিন্তু কিষাণ টিষাণ আছে তো আপনি ধান ধুন তুলে তারপরে আস্তে আস্তে মনে পারাপারি করে আসলাম। আচ্ছা, শেষ সময় এসছেন, ভোট যেটাও দিতে পারছেন, এটা কেমন লাগছে আর দেরি হলো কেন? দেরি বাবা, মাঠে কাজ কাম হচ্ছে, তার আগে কাজ করে ব্যস্ততার জন্য একটু আসতে দেরি হচ্ছে। আমরা আসছি, পৌঁছে গেছি, এখন ভোট দেওয়ার আশা করি। ধন্যবাদ আপনাকে। জুই, আপনি শুনছিলেন ভোটাররা যেটি বলছিলেন যে ধান কাটামারি চলছে বগুড়ায়, কিন্তু বোরো ধান কাটামারির এখন ভরা মৌসুম। দিনের বেলা কিন্তু কৃষকরা মাঠে থাকলেও তারা কিন্তু দুপুরের পর খাওয়া দাওয়া শেষে, ভোট শেষ হওয়ার আধা ঘন্টা আগে কিন্তু তারা ভোট কেন্দ্রে এসে ভিড় জমিয়েছে। আমার প্রিজাইডিং অফিসারের সাথে যেটি কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে সকলের ভোট গ্রহণ সম্পূর্ণ শেষেই কিন্তু তারপরে গণনার কার্যক্রম
কার্যক্রম শুরু হবে। জুই, বগুড়া থেকে আমার কাছে ভোট গণনা সহ ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে এটি ছিল সর্বশেষ। আমরা আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল। ধন্যবাদ সঞ্জয় আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে গাজীপুরে দুটি উপজেলার নির্বাচন কিন্তু সমাপ্তি হয়েছে। আমরা দেখেছি শেষ মুহূর্তের যে 4টা বাজার আগ মুহূর্তে যারা নাকি আপনার সীমানার ভিতরে ছিল, অর্থাৎ এই বলয়ের ভিতরে যারা ছিল সবাইকে কিন্তু ডেকে ডেকে কিন্তু ভোট প্রদান করেছেন, এইরকমটা আমরা দেখেছি। আপনি জানেন যে আজকে কিন্তু দুটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। সেটা হলো যে শ্রীপুরে কিন্তু দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে গাজীপুরের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তো এখন শেষ মুহূর্তের যে আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে রয়েছে সেই কেন্দ্রটি হলো যে আপনার কালিয়াকুরের দেওয়ান আইডিয়াল স্কুলে আমি আছি, অবস্থান করতেছি। এখানে কিন্তু 17% ভোট পড়েছে, এরকমটাই কিন্তু প্রিজাইডিং যে কর্মকর্তা রয়েছেন এই স্কুলের দায়িত্বে, উনি কিন্তু জানিয়েছে যে এখানে কিন্তু 17% ভোট পড়েছে। তো আমরা দেখেছি এখন কিন্তু ভোট গণনার প্রস্তুতি চলছে। আপনি জানেন যে স্কুলে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট সজাগ রয়েছে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত ছিল। তো আপনারা জানেন যে গাজীপুরের যে আরেকটি উপজেলা রয়েছে শ্রীপুর উপজেলা, সেখানে কিন্তু জাল ভোট এবং প্রিজাইডিং অফিসারকে বাধা দেওয়ার ফলে কিন্তু এখানে 6 জনকে বিভিন্ন মেয়াদে কিন্তু সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করেছেন। এখানে একজনকে 10 দিনের এবং একজন জাল ভোট দেওয়ার সহযোগিতা, এই সমস্ত কারণে কিন্তু 6 জনকে বিভিন্ন মেয়াদে কিন্তু সাজা দিয়েছেন। তো এইভাবেই কিন্তু এই দুটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে সবগুলো কেন্দ্রেই কিন্তু ভোট গ্রহণ হয়েছে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি দেওয়ান আইডিয়াল স্কুল, এখানে কিন্তু আমরা দেখেছি যে মানুষের মধ্যে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ ছিল এবং আপনার সারাদিনই কিন্তু এখানে মানুষের মধ্যে ভোট দেওয়ার যে একটি ইচ্ছা সেটি ছিল। লোক সংখ্যা কম থাকলেও কিন্তু মানুষের যে আগ্রহ ছিল সেটা কিন্তু এখানে লক্ষ্য করেছি। তো এখন ঠিক আগ মুহূর্তের ভোট গণনার প্রস্তুতি চলছে। আপনি দেখতেছেন যে মাঠের মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঘিরে রেখেছেন, অর্থাৎ এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই কিন্তু এই ভোট গণনা হবে এবং আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে ভোট গণনার প্রস্তুতি কিন্তু নিয়েছেন। এখানে প্রিজাইডিং অফিসার কিন্তু ইতিমধ্যেই সবগুলো বুথের বক্সগুলো কিন্তু একত্রে জড়ো করছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু গণনা শুরু হবে এমনটাই কিন্তু জানিয়েছেন। তো আপনারা জানেন যে গাজীপুরের যে দুটি উপজেলায় কিন্তু সকাল থেকেই এই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা নিয়োজিত কিন্তু ছিল এবং নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে ফেলা হয়েছিল যাতে কোনো প্রকার কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু প্রশাসন যথেষ্ট সজাগ ছিলেন। তো আমি যেখানটায় আছি দাঁড়িয়ে, এখানে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ সব ধরনের র্যাব আমরা দেখেছি যে কতক্ষণ পর পর কিন্তু র্যাব টহল দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছে। তো এই ছিল আমার কাছে জুই গাজীপুর নির্বাচন কেন্দ্র থেকে সর্বশেষ। নজরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সঞ্জু রায়কে। দর্শক, গাজীপুর এবং বগুড়া থেকে ভোট গণনার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আধা বেলায় ভোট পড়েছে 17%। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বেলা 12টা পর্যন্ত 156 উপজেলায় ভোট পড়েছে গড়ে 16.94%। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, 18টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। 16.94 মানে 17%। দুপুর 12টা পর্যন্ত 13,155টি ভোট কেন্দ্রের মধ্যে 10,000 ভোট কেন্দ্রের প্রাপ্ত তথ্য। এই সময়ের ভিতরে নির্বাচন কেন্দ্রগুলোতে আমরা বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি মর্মে বিভিন্ন সংস্থা থেকে তথ্য পেয়েছি। ভোট কেন্দ্রের বাইরে ছোটখাটো বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটেছে, যার সংখ্যা মাত্র 18টি। আমার মনে হয় যে আমাদের প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের ভোটের প্রদত্ত হার বাড়বে। আমরা প্রত্যাশা করি অবশ্যই আমাদের ভোট প্রদানের হার বৃদ্ধি পাবে। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। বরিশালে হেলমেট ছাড়াই তেল নিচ্ছে মোটরসাইকেল চালকরা, নজরদারি নেই আইন শৃঙ্খলা বাহিনীর। দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, নিষেধাজ্ঞা দেওয়া যুক্তরাষ্ট্রের রুটিন কাজ। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। বিবৃতিতে বলা হয়েছে, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এ বিষয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, নিষেধাজ্ঞা দেয়া যুক্তরাষ্ট্রের রুটিন কাজ। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। দুর্নীতি দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং কারাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। ধন্যবাদ। এদিকে গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ নিষেধাজ্ঞায় অবাক হয়েছেন। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইলা এবং আমফানের পর ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বুধবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে এটি ঘূর্ণিঝড় রোমেলের রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ খবরে আতঙ্ক বাড়ছে সাতক্ষীরা উপকূলবাসীর। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এলেই চিন্তা বাড়ে উপকূলীয় জেলা সাতক্ষীরার বাসিন্দাদের, কারণ এখানে নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। 60-এর দশকের যে বেড়িবাঁধগুলো সেগুলো খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আশাশুনি এবং শ্যামনগরের ভেড়িবাঁধগুলো খুব লাজুক অবস্থা রয়েছে। বলাবাড়িয়া অঞ্চলের মানুষ চরম দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে। বেড়িবাঁধগুলো সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এই উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। ঘূর্ণিঝড় রেমালের বিষয়ে আবহাওয়া বিভাগ জানায়, বুধবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, পরে এটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। আগামী 22 তারিখে এটা যখন ফর্ম করবে লঘুচাপটা, তখনই আসলে আমরা বলতে পারবো যে এটা আসলে ঘূর্ণিঝড় রূপ নিচ্ছে কিনা, বা এটা কোন দিকে যাবে, এটা ডিরেকশন কোন দিকে যাবে, অথবা এটার শক্তিশালী বা শক্তিমত্তা কেমন থাকবে। দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে 400টি আশ্রয় কেন্দ্র। যে কোনো পরিস্থিতিতে স্থানীয়দের আতঙ্কিত না হতে বলছেন জেলা প্রশাসক। গতি প্রকৃতি এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না, তবে আমরা সাতক্ষীরায় আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি। আমাদের উপকূলীয় যে দুটি উপজেলা রয়েছে শ্যামনগর এবং আশাশুনি, সেখানকার সকল আশ্রয় কেন্দ্রগুলোকে আমরা প্রস্তুত রাখছি। পানি উন্নয়ন বোর্ডকে সতর্ক করে রেখেছি যাতে বাঁধ ওভারফ্লো হয়ে লোকালয়ে পানি প্রবেশ বা বাঁধ ভেঙে যাওয়া এরকম যাতে না ঘটে। 2009 সালের এই মে মাসের 25 তারিখে সাতক্ষীরা উপকূলে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা। এবারও একই সময়ে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে রেমাল। উপকূলবাসীর মধ্যে তাই আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। নিউজ ডেস্ক, দেশ টিভি।
কিশোরগঞ্জের ভৈরবে র্যাব হেফাজতে সুরাইয়া বেগম নামে এক নারীর মৃত্যুর ঘটনায় র্যাব 14 ভৈরব ক্যাম্পের আরও 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় প্রত্যাহার করা হলো র্যাবের 4 সদস্যকে। এটিকে হত্যাকাণ্ড দাবি করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সুরাইয়া বেগমের স্বজনরা। সহকর্মী টিটু দাসের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল শনিবার বেলা 1:30টার দিকে সুরাইয়া বেগমের লাশবাহী অ্যাম্বুলেন্স বরুণাকান্দা গ্রামে প্রবেশ করে। লাশ পৌঁছানোর 15 মিনিটের মধ্যে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে লাশ দাফনে বাধা দেয় পরিবারের লোকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে লাশ দাফন করা হয়। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে পুত্রবধূ হত্যা মামলার আসামি হিসেবে ময়মনসিংহের নান্দাইলের নতুন বাজার এলাকা থেকে সুরাইয়া খাতুনকে আটক করে র্যাব 14 এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। পরদিন শুক্রবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে মৃত অবস্থায় নেয় র্যাব সদস্যরা। পরিবার ও এলাকাবাসীর দাবি, মৃতের পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যাকাণ্ড বলে দাবি তাদের। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনেরা। আপনার যে পরে স্কুল লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে মনে করুন যে সকালবেলা ফোন দিয়েছে রেফেজা মরে গেছে। সুস্থ মানুষ, ভালো মানুষ, একজন ভালো মানুষ যেহেতু গেছে র্যাবের আওতায় বা র্যাবের হেফাজতে গেছে, তো ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে যেহেতু মৃত্যুর খবর আসছে, তাহলে তো এখানে কোনো চক্রান্ত বা কোনো কিছু আছে। দাগ, দাগ, এই গলার দাগ, মুগালদির দাগ, কহালটার দাগ, একটু দাগ আছে নাই, মারিয়েছে না। আমরা যেসব ফাইন্ডিংস পেয়েছি সেসব ফাইন্ডিংস লিপিবদ্ধ করেছি এবং সেই মোতাবেক আমরা রিপোর্ট অতি শীঘ্রই ছেড়ে দেব। ঘটনার পর র্যাব সদর দপ্তর থেকে র্যাব 14 এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ ফাহিম ফয়সাল, র্যাবের উপসহকারী পরিচালক ইকবাল হোসেন, কর্পোরাল মহিবুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। সেই সাথে নান্দাইল থানার এসআই নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়। এই ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঝালকাঠির খামারিরা। প্রস্তুত 31,000 গরু। লোকসান এড়াতে আমদানি বন্ধের দাবি। তীব্র তাপপ্রবাহে হবিগঞ্জের চুনারুঘাটে নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে উপজেলার বেশ কিছু এলাকায় নলকূপে মিলছে না পানি। এতে সুপেয় পানি সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। সহকর্মী আমির হামসার তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বেশ কিছু এলাকায় নলকূপগুলো 60 থেকে 80 ফুট পর্যন্ত বন্ডিং করা। তবুও চৈত্র বৈশাখ মাস এলেই এখানকার নলকূপগুলোতে অস্বাভাবিকভাবে নিচে নেমে যায় পানির স্তর। প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত এই অবস্থা আরও প্রকট আকার ধারণ করে উপজেলার জুইরা, দেওরগাছ, ময়নাবাদ, ইনাতাবাদ, চাঁদপুর বস্তি, বাঘারুক সহ বেশ কিছু এলাকায় অগভীর নলকূপে একেবারেই মেলে না পানি। পানি সংকটে স্থানীয়দের ছুটতে হয় পাশের বাড়ি কিংবা প্রাইমারি স্কুলে, যেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয় পানি। এতে ভোগান্তি কয়েক গুণ বাড়ে তাদের। আমরা পানির লেগে খুব বেহাল আছি। একটা কল আছে, স্কুল করে এটা না গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা হোম একজন সিরিয়ালে ভাই। খুব কষ্ট করতেছি আজকাল 4 বছর ধরে পানির। বাচ্চা কাচ্চালে কই যেতাম, কোনো গোসল করতাম, পানি খাইতাম। এই 5 মাস আগে আমরা এখানে কোনো পানি থাকে না, মনে করুন খাওয়ার পানি বন্ধ থাকে না, গোসল করার তো পানি থাকে না। পানি সংকটের কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, দাবদাহের পাশাপাশি হাওরের সেচের পানি তোলায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। এমন পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সরকারকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ কর্মীদের। সমস্যা থেকে উত্তরণের জন্য মাটির উপরিভাগের পানিগুলোকে ধারণ করতে হবে, কারণ আমরা জানি যে মাটির উপরের পানিগুলো মাটির নিচে পানির ভারসাম্যগুলোকে রক্ষা করে। সেই ক্ষেত্রে আমাদের পুকুর, নদী, খাল, জলাশয়গুলোকে ভরাটের পরিবর্তে এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলোকে খনন করে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে, তাহলে মাটির নিচের পানির ভারসাম্যটা রক্ষা হবে। পানির সমস্যা সমাধানে এরই মধ্যে 8টি গভীর টিউবওয়েল বরাদ্দ দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বরাদ্দ তো আপনার চাহিদা অনুযায়ী আসে না, বরাদ্দ যেভাবে আসে ওইভাবে বিভাজন হয়। বিভাজন হওয়ার পর প্রতি ইউনিয়নে যা পায় তারা হচ্ছে যে সমস্ত এলাকায় যে পানির সমস্যা, আমরা ওই সমস্ত এলাকায় রিকমেন্ডেশন করি। উপজেলার 5টি গ্রামের প্রায় 70% নলকূপে পানি সংকট বলে জানা গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঝালকাঠির খামারিরা। জেলায় প্রস্তুত রয়েছে প্রায় 31,500 গরু। পশু খাদ্যের দাম বৃদ্ধিতে বেড়েছে পশুপালন খরচ। এ অবস্থায় ভারতীয় গরু আমদানি হলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা।
সহকর্মী আরিফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠিতে বছর জুড়েই দেশি বিদেশি গরু লালন পালন করা হলেও এর বেশিরভাগই বিক্রি হয় কোরবানিতে। তাই আসন্ন ঈদ ঘিরে রাত দিন বিক্রয়যোগ্য পশুগুলোর নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। প্রতিদিন খাওয়ানো হচ্ছে খড় ও ঘাসের সাথে দানাদার বিভিন্ন নিরাপদ ও সুষম খাবার। ঝালকাঠির খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে দেশি, অস্ট্রেলিয়ান, হলিস্টিন সহ বিভিন্ন জাতের গরু। অনেক খামারে এরই মধ্যে শুরু হয়েছে গরু বিক্রির আগাম কার্যক্রম। তবে এবছর গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি ভালো দাম পেতে দেশের বাজারে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। খেরকুটা, তারপর নিজেদের গাছ লাগানো আছে, এইগুলো খাওয়াই, কোনো ক্ষতিকর জিনিস কিছু খাওয়াই না। বর্তমানে যে গোখাদ্যের যে দাম, অবস্থা আমাদের গরুগুলো আমরা যে লাভ আশাবাদী তো ছিলাম, হয়তোবা হবে না, হয়তোবা কিছু কম হবে, কিন্তু লাভ হবে ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে গরু আমদানি বন্ধ রেখে যদি আমাদের দেশীয় খামারিরা উৎপাদন বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের দেশীয় খামারিরা অনেক ভালো থাকবে এবং ভালো দামে গরু বাজারে বিক্রি করতে পারবে। স্থানীয় উৎপাদিত পশু দিয়েই এবছর জেলার কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব জানিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে, রোগ ও কেমিক্যাল মুক্ত গরু উৎপাদনে সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। আমরা রুট লেভেলে তদারকি করছি, খামার টু খামার, সেখানে কোনো স্টেরয়েড বা অবৈধ কোনো ওষুধ খাওয়ানো হয় না। আর হাটগুলো তো আমরা প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, আমরা সার্বক্ষণিক তদারকি করবো। অ্যাট দ্য সেম টাইম ওখানে যদি কোনো সিক অ্যানিমেল হয়, সাথে সাথে আমরা ওষুধ বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় 1716টি খামারে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে 31,019টি গবাদি পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি। হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রির সরকারি নিষেধাজ্ঞা মানা হচ্ছে না বরিশালে। অধিকাংশ ফিলিং স্টেশনে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালকরা নিচ্ছে তেল। বিষয়টি নজরদারিতেও নেই আইনশৃঙ্খলা বাহিনীর। সহকর্মী শফিক মুন্সির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বুধবার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে সারা দেশে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে সকল পাম্পে এই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে চান পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু সড়কে সুরক্ষা বৃদ্ধির প্রচেষ্টায় নেওয়া এই সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশালে হেলমেট ছাড়াই তেল নিতে পারছে মোটরসাইকেল চালকরা। বিশেষ করে খোলা বাজার থেকে বোতলে করে তেল নিতে কোনো বাধার সম্মুখীনই হচ্ছে না কেউ। কিছু কিছু পাম্প এবং ফিলিং স্টেশনে পুলিশ স্টিকার, ব্যানার টাঙালেও হেলমেট ছাড়াই সেখানে হাজির হচ্ছেন চালকরা। এর আগে আমি জানতাম না, আজকে জানলাম আর কি। আমি হেলমেট দিয়েই চলি। সরি, নেক্সট টাইম আর হবে না, নেক্সট টাইম আর ভুল হবে না। এখন থেকে হেলমেট পরে আসবো। আমি জানি না তো, আমার বাইক টোটাল অ্যাক্সিডেন্ট। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে এই সিদ্ধান্ত কার্যকরে সর্বোচ্চ চেষ্টা আছে তাদের। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ আরও কঠোর হবে বলছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা এখন বর্তমানে জানতে পেরেছি যে হেলমেট ছাড়া তেল দেওয়া নিষেধ, এই জন্য আমরা হেলমেট ছাড়া তেল দেই না। কেউ অনুরোধ করলে তাদের বলি যে হেলমেট ছাড়া তেল দেব না। আমরা বরিশালে প্রতিটা পেট্রোল পাম্পে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যানার টানিয়ে দিয়েছি, নো হেলমেট নো ফুয়েল। আর এই হেলমেট পরা যারা পরছেন না তাদের বিরুদ্ধে আমরা চেক পোস্ট করছি। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 119টি ফিলিং স্টেশন থেকে দৈনিক 4000 মোটরসাইকেল তেল নেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। অবশেষে বিত্তশালী এক দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে ময়মনসিংহের মেডিকেলে ভর্তি হওয়া মা বাবা হারা শিশু জায়েদকে। জেলা শিশু কল্যাণ বোর্ড দত্তক নিতে আগ্রহীদের আবেদন যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত নেয়। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মৃত মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এক অবুঝ শিশু কাঁদছে অঝরে। পরিচয়হীন এই শিশুর ছবি কাঁদিয়েছে পুরো দেশের মানুষকে। তবে কদিন আগে শিশুটির নিজের পরিচয় মেলে, তার নাম জায়েদ হোসেন। তবে একমাত্র অভিভাবক মামার কাছে ঠাঁই হয়নি জায়েদের। তবে নতুন পরিচয় পেয়েছে শিশু জায়েদ। সোমবার দিনভর মিটিং শেষে জেলা শিশু কল্যাণ বোর্ড জায়েদের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে দত্তক দেন বিত্তশালী এক দম্পতির কাছে। আমরা ইতিমধ্যে হস্তান্তর করে ফেলেছি এবং বাচ্চাটি আপনারা জানেন যে খুব ভালো একটা পরিবারের কাছে যাচ্ছে এবং যে পরিবারটার কাছে যাচ্ছে তারা খুবই সচ্ছল এবং অভিজাত ফ্যামিলি।
এবং তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে এবং তাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা বিশাল বন্ডিং রয়েছে। আমরা মনে করছি শিশুটি এখানে খুব ভালো থাকবে। গেল 10 মে ভোর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়েছিল শিশু জায়েদ হোসেন ও মা জায়েদা খাতুন। সেখান থেকে ওই দিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মারা যান মা। কাকতালীয়ভাবে বেঁচে যায় শিশুটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। বিচ্ছিন্ন সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হল 156 উপজেলায় ভোট গ্রহণ, চলছে গণনা। 12টা পর্যন্ত ভোট পড়েছে 17% জানালো ইসি। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবারের সদস্যের উপর মার্কিন নিষেধাজ্ঞা রুটিন ওয়ার্ক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইলে এবং আমফানের পর ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, রবিলের খবরে আতঙ্কে সাতক্ষীরা উপকূলবাসী। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। তীব্র তাপপ্রবাহে হবিগঞ্জের চুনারুঘাটে নেমে গেছে পানির স্তর, সুপেয় পানির সংকটে চরম ভোগান্তিতে স্থানীয়রা। এবং কিশোরগঞ্জের র্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় আরও 3 সদস্য প্রত্যাহার। হত্যাকাণ্ড বলছে স্বজনরা, সুষ্ঠু বিচার দাবি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।